আজকে আমরা ক্লাস 8 এর অতীতের স্মৃতি এই গল্পটির বেসিক সিকিউ প্লাস এমসিকিউ সলভ করাবো। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতীতের স্মৃতি গল্পটা তোমাদের প্রথমেই রয়েছে, বই খুললেই বাংলা প্রথম এই গল্পটা পেয়ে যাবে। অতীতের স্মৃতি এই গল্পটার লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা তোমার ফাইনাল পরীক্ষাও আসতে পারে কিংবা প্রিটেস্ট পরীক্ষাও আসতে পারে কি, এটা আসবে। এটা স্কুল বেদে যেহেতু প্রশ্ন হয় সেহেতু কিন্তু এটা আসবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প। এই গল্পটার লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ইনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অতীতের স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই ক্লাসটা আমরা একটু ইউনিক নিয়মে শিখবো। সবাই তো ডাইরেক্ট বই নিয়ে আসে, তারপর এটা বুঝিয়ে দেয়। এই গল্পটা লাইন বাই লাইন রিডিং করবো, এতে করে অতটা সময় নষ্ট হয় না। সেক্ষেত্রে তোমার কি দরকার, সিকিউ লেখার ক্ষেত্রে তোমার দরকার ছোট বিষয়। গল্পটা কিছুটা যদি সারসংক্ষেপ তোমরা জানো, সেক্ষেত্রে তুমি সিকিউ লিখতে পারবে। এই অতীতের স্মৃতি, এটা কোথা থেকে প্রশ্ন আসবে, কোথা থেকে মানুষ আর যে পশুর মধ্যে যে ভালোবাসা সেই সম্বন্ধেও আসবে, এর বাহিরে কিছুই আসবে না। এটা উদ্দীপকে দিবে একটা বিড়াল ছিল মুখের, তারপর এটার মধ্যে একটা ভালোবাসা, তারপর এটার সাথে অতীতের স্মৃতি তুলনা করো, এরকমই সিকিউ আসবে, এর বাহিরে সিকিউ আসবে না। এই অতীতের স্মৃতি সংক্ষেপে আমি বলে দেবো। তারপর আমার দেখো টাইপ ভিত্তিক রয়েছে, আমি প্রতিটা পয়েন্টে আমি এটা ব্যাখ্যা নিয়ে আসবো। কিন্তু এখানে প্রথমে আমি বলি তোমাদের গল্পটা সংক্ষিপ্ত বলে দেবো, গল্পটা বিষয়ে কি রয়েছে। অতীতের স্মৃতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লেখক। তিনি গিয়েছিলেন দেওঘরে, চিকিৎসকের পরামর্শে তিনি গিয়েছিলেন। তার শরীর অসুস্থ ছিল, তারপর তিনি চিকিৎসকের পরামর্শে তিনি দেওঘর নামের একটি জায়গায় গিয়েছিলেন। সেখানে বাগানে বাগানে প্রাচীর, হ্যাঁ, সেই বাড়িটা বাগান বাড়ি ছিল। সেই বাগান বাড়িতে তিনি উঠেছিলেন এবং পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল, ফুল গাছপালা সবই ছিল। যেখানে কবির ঘুম ভাঙতো যে তোমাদের পাখির কোলাহলে, পশু পাখির আওয়াজে, তারপর তার ঘুম ভাঙতো। সেখানে দোয়েল পাখি ছিল, অনেক পাখি ছিল। তাদের তারপর তিনি বিকালবেলা কিন্তু নিঃসঙ্গী ছিলেন, এখানে তার কোনো সঙ্গী ছিলেন, চাকর বাকর ছিল, কিন্তু এদের সাথে তার এটা ধরেন চাকরের সাথে তার তার কি বন্ধুত্ব হবে। তারপর তিনি বিকালের সময়টা তিনি কাটাতেন কোথায়, তিনি কাটাতেন তার বাড়ির যে গেটের সামনে বসে তিনি দেখতেন চারিপাশের মানুষদের এবং তাদের চলাফেরা। সেখানে কিন্তু একটা মেয়েদের মধ্যে একটা রোগ ছিল, সেই রোগটি হলো বেরি বেরি রোগ। সেই রোগের জন্য তাদের হাত পা ফুলে যেত। সেক্ষেত্রে মেয়েরা পায়ের মধ্যে মোজা পরতো, গরমের সময় গ্রীষ্মকাল ছিল, তবুও কিন্তু তারা মোজা পরিধান করতো। এবং কিছু ছিল যারা কাপড়টা এমন ভাবে পরতো যাতে মাটিতে তাদের কুৎসিত অংশটা দেখা না যায়, মানে পাটা দেখা না যায়। সেক্ষেত্রে তাদের মানে এটা এখান থেকে বোঝানো হয়েছে মানুষের কুৎসিতটা মানুষ প্রকাশ করতে চায় না। আর তাদের মধ্যে একটা মেয়ে ছিল, তার 3টি সন্তান ছিল। তাদের দেখে কবির খুবই করুণা হতো। মেয়েটার শরীরটা খুবই শুকনো ছিল এবং তার বয়স ছিল 25-24 এরকম হবে। তারপর কবি একদিন এই বিকালবেলা বসার মধ্যে একদিন তিনি দেখলেন কিছু বয়স্ক মানুষরা কবির বয়সী হবে, তারা ক্ষুধা মেটানোর জন্য, মানে ক্ষুধা বাড়ানোর জন্য তারা হাঁটতে ছিল। তারপর কবির একটা শখ জাগলো, তিনিও হাঁটবেন। তারপর কবি হাঁটতে লাগলেন এবং এক পর্যায়ে তিনি সন্ধ্যা নেমে আসলো। তারপর কবি বাড়ি ফেরার সময় তিনি দেখলেন একটা কুকুর কবির সঙ্গী হলো বা দেখুন কুকুর কিন্তু মানুষের পিছনে পিছনে হাঁটে, এটা তো স্বাভাবিক, আমাদের পিছনে হাঁটে। তারপর তিনি একটু যখন আলোতে আসলো, তারপর দেখলেন কুকুরটার বয়স অনেক হয়েছে, কিন্তু যৌবনে সে ছিল খুবই শক্তিশালী, এরকম বোঝা যাচ্ছে। মানে যৌবন সময়টা কিন্তু খুবই শক্তিশালী কাটে, কিন্তু বয়স্ক হয়ে গেলে কিন্তু এটা তার আর শক্তি থাকে না। তারপর কবি কুকুরের সাথে কিছু কথা বলেন, নিঃসঙ্গিত একা একা হাঁটতেছিলেন, কি করবেন। তারপর কবি তার সাথে কিছু কথা বললেন, তারপর কথা বলে বলে তাকে বাড়ির পাশে নিয়ে আসলেন। এখানে ক্ষেত্রে কবি তারপর কুকুরটাকে বললেন বাড়ির ভিতরে ঢোকার সময়, কিন্তু ঢোকার জন্য, কিন্তু কুকুর তো বয়সে বাড়ির ভিতরে ঢুকবে কিনা সে নিয়ে কৌতূহল। তারপর সে বাড়ির বাহিরেই বসে থাকলো। আর তারপর চাকর আসলো, চাকরকে বললেন কবি গেটটা খোলা রাখতে, কারণ কুকুরটা যদি আসে, কুকুরটা কি এই অতিথি দ্বারাই কিন্তু এই গল্পটি মূল আলোচনা, যে মূল বিষয়টা এই অতিথির। এরপর পরের দিন ও দেখলেন সকালবেলা এখানে রয়েছে। তারপর পরের দিন কিন্তু সে বাড়ির ভিতরে ঢুকলো, কিন্তু তাকে খাবার দেওয়া হলো। কবি বললেন ঠাকুর তাকে খাবার দাও, এরকম দাও। কিন্তু কবি জানতেন, এখানে আরেকটা বিষয়, কবি জানতেন কিন্তু খাবার অনেক বেঁচে যেত।
মানে অবশিষ্ট খাবার থাকতো যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো কুকুরকে দেওয়ার জন্য চাকরদের বলেন। কিন্তু এখানে একটা সমস্যা ছিল। কার সমস্যা ছিল? মালিনী। মানে যে ফুল বাগানে দেখাশোনা করে তাকে মালি বলা হয়। মালিনী মানে হলো মালির বউ। সে কিন্তু এই অবশিষ্ট যা খাবার ছিল সে নিয়ে নিত, কিন্তু কুকুরকে দিত না। সেক্ষেত্রে সে কুকুরকে অত্যাচার করতো এবং মারধর করে দূরে ঠেলিয়ে দিত। তারপর কি হলো? তারপর কবি তো ভাবলেন এই খাবারগুলো কুকুরই খায়। তারপর কবি তার সাথে খুব ধরেন বলতেন, মুরগটা কেমন হয়েছে, মাংসটা কিরকম হয়েছে, এরকম আর কি বলতেন, কথা বলতেন আর কি। নিঃসঙ্গিত তাই কুকুরের সাথেই কথা বলতেন। কিন্তু এই মালিনীর অত্যাচারে সে কুকুরটা কিন্তু তারপর বাড়ি ছেড়ে দিল, বাড়িতে আসে না। তারপর সে গেটের বাহিরে যে বসে থাকতো এবং কবি বাহির হলে কবির সাথে হাঁটতো, চলাফেরা করতো এরকম। তারপর এখানে দেওঘরে থাকা অবস্থায় কবি 2 দিন অসুস্থ হয়ে পড়ে। 2 দিন ঘর থেকে বের হলেন না। তারপর দেখলেন দুপুরবেলা যখন চাকর ঘুমিয়ে যায়, সেক্ষেত্রে এই সুযোগে কুকুরটা সিঁড়ি দিয়ে কবির ঘরে উঠলো, ঘরের সামনে গেল, ঘরে যায়নি, ঘরের সামনে। তারপর কবি বুঝলেন চাকররা তাকে খাবার দেয় না, এরকম এরকম আর কি বুঝিয়ে তারপর কবি ডাকছেন এরকম। এখানেই ধরেন কবির সাথে একটা বন্ধুত্বপূর্ণ বা নিষ্ঠুরতা যে খাবার কবি বুঝলেন যে চাকররা তাদের খাবার দেয় না। এই তারপর গল্পতে বলা হচ্ছে, এই গল্পটা কিন্তু একটা দেওঘর গল্পের মধ্যে থেকে কিছুটা অংশ নেওয়া হয়েছে, অতীতের স্মৃতি এটা। সেক্ষেত্রে কিন্তু এটা মিল নাও পাওয়া যেতে পারে। তারপর কবি যাওয়ার সময় আসলো, তারপর কবি অজুহাত দিলেন, অজুহাত দিয়ে তারপর 2 দিন থাকলেন। কিন্তু তারপর যেতেই তো হবে। তারপর কবি তার মালপত্র গুছালেন। এখানে মালপত্র চাকররা এরকম মালপত্র এবং কুকুরটাও তাদেরকে সাহায্য করে। তারপর যাওয়ার সময় দেখলেন কুকুরটা এই রেল স্টেশনে গেল এবং ট্রেনে ওঠার সময় ট্রেন ছেড়ে যাওয়ার সময় কবি জানালার দিকে তাকালেন এবং দেখলেন কবিটা খুবই কান্না ভেজা ছিল। এরকমই ভাবে বলা হয়েছে। তারপর শেষের দিকে বলা হয়েছে কুকুরটা হয়তো বাড়ির সামনে বসে থাকবে, ভাববে যে যে কবি লেখক থাকবেন বা লেখকের সাথে দেখা হবে, তার মানে বন্ধুর সাথে তার একটা দেখা হবে এরকম। তারপর আরো একটা লাইন বলা হয়েছে, না হয় সে দুপুরবেলা সিঁড়ি দিয়ে উপরে উঠে সেই ঘরের মুখে তাকিয়ে থাকবে। মানে এই গল্পটা বোঝানো হয়েছে কি? বোঝানো হয়েছে যে পশুর সাথে যে মানুষের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাই এখানে বোঝানো হয়েছে। মানে পশুর সাথে কিন্তু আমাদের মানুষের সম্পর্ক হয়, কিন্তু এখানে নিষ্ঠুরতার ভাব এরকম পশুদেরকে আঘাত করার ফলে সেক্ষেত্রে তারা দূরে চলে যায়। এই গল্পটা এখানে রয়েছে। এখন আমরা টপিক ওয়াইজ যদি আরো একটু বুঝি তাহলে সেটা আরো একটা সহজ হয়ে যাবে আমাদের জন্য। এখানে দেখো 3টা অংশে তোমাদেরকে আমি এটা বোঝাবো। প্রথমে দেখো দেওঘরে কবি যান, তারপর নিঃসঙ্গে, তারপর অতিথির প্রবেশ, এই টপিক নিয়ে একটা। দেখো চিকিৎসকের আদেশ, লেখক বায়ু পরিবেশনের উদ্দেশ্যে প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা দেওঘরে এসে একটি প্রাচীর ঘেরা বাগানে বাড়িতে বসবাস শুরু করেন। কি ঘেরা? প্রাচীর ঘেরা। কার আদেশে? চিকিৎসকের আদেশে যান, এটা তো বলেছি। তারপর দেখো ভোরের নিঃসঙ্গতা দূর করুন। প্রতিদিন ভোরবেলা বারান্দায় বসে পাখির সুমধুর গান শুনে এবং ভোরের পরিবেশ উপভোগ করার মাধ্যমে নিঃসঙ্গতা দূর হয়। মানে প্রতিদিন সকালে কি করেন কবি? এই বারান্দায় বসে থাকেন এবং পাখির ঘুম থেকে উঠেন কিন্তু পাখির ডাকে। তারপর সেখানে বসে থাকতেন এবং পাখির গান উপভোগ করেন বা পরিবেশটা উপভোগ করেন, সকালের পরিবেশ। তারপর দেখো অপ্রত্যাশিত সঙ্গী, এক সন্ধ্যায় অন্ধকার নির্জন পথে হাঁটার সময় এক নিঃসঙ্গীর পথে কুকুরের সাথে পরিচয় এবং লেখকের পিছু পিছু তার বাড়িতে চলে আসে। মানে কুকুরটার সাথে যে হাঁটা পথা কুকুরটার সাথে যে পরিচয় হয়েছিল, পরিচয়টা কিভাবে হয়েছিল? সন্ধ্যাবেলা কবে গিয়েছিলেন হাঁটতে, তারপর গিয়ে কুকুরটার সাথে তার দেখা হয় এবং লেখকের পিছু পিছু তার বাড়িতে আসে, মানে তাকে এগিয়ে দেওয়ার জন্য আসে, এরকম কি বলা হচ্ছে। তারপর মিত্রের প্রথম আমন্ত্রণ, কুকুরটাকে যে আমন্ত্রণ দেওয়া হয়েছিল না, কবি কি বলছিলেন? তুমি বাড়িতে ভিতরে আসো, কিন্তু কুকুরটা কিন্তু সাহস পাচ্ছিল না যে বাড়িতে ঢুকবে। তারপর দেখো অকৃত্রিম মমতাবোধ বনাম মানুষের নিষ্ঠুরতা। মানে কবি আর যে অতিথির যে সম্পর্কটা রয়েছে সেটাকে বলা হচ্ছে অকৃত্রিম মমতাবোধ, মানে এটা কৃত্রিম নয় বা কোনো স্বার্থ। তারপর বনাম মানুষের নিষ্ঠুরতা, এই যে মালিনীর নিষ্ঠুরতা সেটা বলেছে। অকৃত্রিম অন্তর্গত, অতিথি প্রতিদিন সকাল থেকে গেটের বাহিরে এসে বসে থাকতো, পুরা বসে থাকতো, গেটের বাহিরে বসে থাকতো এবং লেখকের একটু ভালোবাসা, লেখকের ভালোবাসা আদরের জন্য আর কিছু উচ্ছেদ বা নষ্ট খাবার পাওয়ার জন্য। তারপর দেখো মালির বউয়ের নিষ্ঠুরতা, মালির বউয়ের বাড়ির মালির বউয়ের হিংসা ও নির্মম অত্যাচার। মালির বউ কি
কুকুরকে অত্যাচার করতো, হ্যাঁ অত্যাচার করতো, অতিথিকে অত্যাচার করতো এবং তার প্রাপ্যটুকু দিত না। এই দেখো অতিথির প্রাপ্ত অতিরিক্ত খাবার সে নিজে আত্মসাৎ করে এবং তাকে নির্মমভাবে তাড়িয়ে দিত। তাকে খাবারও দিত না, আবার তাকে মারতো। তারপর দেখো নিঃশব্দ বেদনা বহিঃপ্রকাশ, লাঞ্ছনা প্রকৃত হয় অতিথির নীরব অভিযোগ। মানে কুকুর তো কিন্তু তার অতিথি যেটা সেটা কুকুর, সে কিন্তু অভিযোগ করতে পারত না, তার মনের মধ্যে একটা দুঃখ প্রকাশ হতো। কুকুর তো কথা বলতে না, কথা যদি বলতে পারতো সে তো তার যে লেখকের সাথে গিয়ে সে বিচার দিত মালিনীর বিষয়ে। তারপর সে সিঁড়ির পাশে পাশে লুকিয়ে দাঁড়িয়ে চোখের মানে সিঁড়ির পাশে যেত এবং সেখান থেকে লুকিয়ে লুকিয়ে দুপুরবেলা সে লেখকের দেখতো। মানে একটা নালিশ দিত, লেখকের দিকে তাকিয়ে একটা নালিশ দিত, মানে সে কথা তো বলতে পারে না, তারপর সে নালিশ দিত। তারপর দেখো মানবীয় সংকীর্ণতা, মানুষের নিষ্ঠুর, স্বার্থপর এবং অবহেলা। মানুষ কিন্তু খুবই স্বার্থপর। তারপর এবং অবহেলা, পানির সহজ ও নিঃস্বার্থ ভালোবাসা এক মর্মস্পর্শ বিপরীত গল্পে স্পষ্ট ফুটেছে। গল্পের মধ্যে কি ফুটে হচ্ছে যে অবহেলা, পানির স্বার্থপর ভালোবাসা। এখানে কিন্তু স্বার্থ না, এখানে দেখো চাকর বা মালিনী বই তাদের স্বার্থ আছে, যারা টাকা পাবে, কিন্তু এক্ষেত্রে অতিথির কোনো স্বার্থ আছে? স্বার্থ নেই। এখন লাস্ট অংশ, বিদায়ের করুণী লগ্ন ও অমিলীন স্মৃতি। লাস্ট অংশ, এখান থেকে বিদায়ের করুণ লেখকের শরীরে সম্পূর্ণ ভালো না হলেও দেওঘর ছেড়ে চলে যাওয়ার ডাক আসে। সম্পূর্ণ ভালো হয়নি, কিন্তু তার দেওঘর ছেড়ে চলে যাওয়ার ডাক আসে। জিনিসপত্র গুছানোর কর্মাবস্থা শুরু হয়, মানে তার মালপত্র গুছানোর ব্যবস্থা চলে। অনুগত তদারকি মানে কি? এটা হলো গিয়ে যে এখন দেখো বিদায়ের দিন সকাল থেকে অতিথি অন্তত সতর্কতার সাথে বাড়ির কুলিদের মালপত্র তো কাজ লক্ষ্য করে, মানে কুলি আনা হয়, যারা মালপত্র নেয় তাদেরকে কুলি বলা হয়। কুলিদের সাথে সতর্কতা তাদের কাজ লক্ষ্য করে, মানে কুলিরা কোনো জিনিস কি বাকি রেখে যায় সেই বিষয়টা লক্ষ্য করে এবং রেল স্টেশন পর্যন্ত বেকুলভাবে ছুটে যায়। রেল স্টেশন পর্যন্ত কুকুরটা হেঁটে বা দৌড়ে যায়। তারপর দেখো স্টেশনে নীরব বিদায়। ট্রেন ছেড়ে যাওয়ার পর অতিথি ধুলো উড়িয়ে পরম বেদনা শূন্য রেল লাইনের দিকে দীর্ঘক্ষণ চেয়ে দেন। মানে ট্রেনের মধ্যে কি ছিলেন, যে লেখক ছিলেন, তার চলে যাওয়ার অতিথি ধুলো উড়িয়ে পরম বেদনায় শূন্য রেল লাইনের দিকে দীর্ঘক্ষণ চেয়ে থাকে। কি উড়িয়ে, এখানে যে প্রশ্ন আছে, কি উড়িয়ে পরম বেদনা প্রকাশ করে অতিথি? কি উড়িয়ে? ধুলো উড়িয়ে। তারপর দেখো লাস্ট, স্মৃতির মণিকা কোঠায়। লেখক হয়তো তার চিরচেনা নাগরিক কোলাহল ফিরে যান। মানে কবি কিন্তু তার দেওঘর কোথায় এখানে এসেছিলেন তার শরীর সুস্থতার জন্য, কিন্তু তার আগের বাড়ি তো ছিল সেখানে তার নাগরিকের সাথে বা মানুষের সাথে তার পরিচয় আগে থেকে। কিন্তু হৃদয় চিরকাল জন্য অমলিন হয়ে থাকে এবং অবহেলা পানির অকৃত্রিম ভালোবাসা। কিন্তু তার হৃদয়ের মধ্যে একটা স্মৃতি হিসাবে থাকবে যে অতীতের যে ভালোবাসাটা, সেই বিষয়টা। এখন আমরা মূল ভাবটা জানি, দেখি। এই দেখো মূল ভাব। একটা গল্পের মধ্যে মূল ভাব কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মূল ভাব একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘর স্মৃতি গল্প থেকে সংকলিত হয়। কোন গল্প থেকে এই অতীতের স্মৃতি সংকলন করা হয়? দেওঘর স্মৃতি গল্প থেকে। গল্পের মৌল বিষয় হলো একটি অবহেলা পানির প্রতি মানুষের মমতা ও সেই পানির অকৃত্রিম ভালোবাসা। গল্পের মৌলভাব কি, বিষয় কি? অবহেলা পানির প্রতি মানুষের মমতাবোধ। অবহেলা পানির মধ্যে যে কবির যে ভালোবাসা ছিল সেটা কি মমতাবোধ, এবং সেই পানির অকৃত্রিম অনুভূতি, মানে সেই পানি কিন্তু কবিকে ভালোবাসে, সেটা অকৃত্রিম অনুভূতি। লেখক নিজের স্বাস্থ্য উদ্ধারের জন্য দেওঘরে এসে একটি সাধারণ রাস্তার কুকুর স্পর্শে আসেন। কেন এসেছিলেন? তার স্বাস্থ্য উদ্ধারের জন্য, এবং সেখান থেকে কিন্তু কুকুরের স্পর্শতা আসেন। এখন তোমাদের বলি, এটার পিডিএফ, এই যে মূল ভাবটা যদি তোমরা জানো পড়ে যাও, সেক্ষেত্রে তোমার সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি কি করবে, আমার কমেন্ট বক্সে তুমি পিডিএফ লিখে এই ভিডিও পিডিএফ লিখে তুমি কমেন্ট করো, তারপর আমাদের টিম তোমাদের এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ দিয়ে দিবে। আর দেখো, এটা যদি পড়ে যাও পরীক্ষার মধ্যে, এই সম্পূর্ণ গল্প পড়ার কোন দরকার নেই, এই অতিরিক্ত অংশ পড়ে যাও, হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তারপর তোমরা কি করবে, পিডিএফ লিখে কমেন্ট করো, তারপর পিডিএফ পেয়ে যাবে তোমার। এখন একটি সাধারণ রাস্তার কুকুর স্পর্শে আসে এবং তার সামান্য সহানুভূতি ও আশ্রয় পেয়ে কুকুরটা তার প্রতি গভীর অনুরক্ত হয়ে পড়ে। তার সামান্য মানে কি, যেটা বাকি খাবার থাকে বা ধরে নষ্ট খাবার, সেগুলো কিন্তু কুকুরকে দেওয়ার এরকম বলা হয়েছে। এবং ভালোবাসা তার তার সামান্য অনুভূতি, সে বলেছিল না বাড়িটিতে আসে, এবং কুকুরের প্রতি তার একটা মমতা বোধ ছিল।
গল্পটি লেখকের দয়া এবং মালিবয়ের নিষ্ঠুরতার মধ্যে মানুষের চরিত্রের দুটি বিপরীত দিক ফুটিয়ে তোলা হয়েছে। এই গল্পে এখানে যদি প্রশ্ন আছে, অতীতের স্মৃতি গল্পের মধ্যে কয়টি দিক রয়েছে? চরিত্রের দিক কয়টি দিক? দুইটি দিক, একটি হলো নিষ্ঠুরতা আর একটি হলো ভালোবাসা। তারপর মালিবউ খাবার না দিয়ে তাড়িয়ে দিলেও কুকুরটা লেখকের প্রতি অনুগত ও বিশ্বস্ত হারায়নি। মালিবউ কিন্তু তাকে আঘাত করেছিল এবং খাবারও দেয়নি, কিন্তু কুকুরটা কিন্তু কবিকে ছেড়ে যায় না। কবিকে ছেড়ে গিয়েছিল না, সেই গেটের বাহিরে বসে থাকতো। তারপর দেখো, লেখকের বিদায় বেলায় স্টেশনে কুকুরটি ও এক দৃশ্য তাকিয়ে অবলা পানির গভীর মায়ার প্রকাশ ঘটায়। মুখের বাসা না থাকলেও প্রাণীদের বুকেও যে তীব্র টান, নিঃস্বার্থ কৃতজ্ঞতা থাকে তা এই গল্পে স্পষ্ট হয়েছে। এই গল্পটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো, মুখের বাসা না থাকলেও প্রাণীদের কি মুখের বাসা ছিল? না, আছে না। তারপর প্রাণীদের বুকে যে তীব্র টান ও নিঃস্বার্থ কৃতজ্ঞতা থাকে, কিন্তু প্রাণীদের কিন্তু নিঃস্বার্থ তীব্রতা টান ও থাকে নিঃস্বার্থ কৃতজ্ঞতা। এখানে দেখো অনেক খবর পাওয়া যায় না যে তার কুকুরের মালিক ধরেন বিদ্যুতের আঘাতে মরে যাচ্ছিল, সেক্ষেত্রে কুকুরটা তার ঠাট্টা নিয়েছিল। এরকম আর কি বোঝানো হয় যে তাদের প্রাণীদের মধ্যেও কিন্তু এটা ভালোবাসা থাকে। অনেক প্রাণী কিন্তু দেখো, এখানে দেখো রিলিক্স ভিডিওতে দেখা যায়, সেক্ষেত্রে কি দেখা যায়, এই দেখো ছোট ছোট বাচ্চাদের কিন্তু এই কুকুররা কিন্তু সাহায্য করে, তাদের বিপদ আপদ থেকে কুকুর রক্ষা করে। তারপর দেখো, তাই এই গল্পে স্পষ্ট ফুটেছে। সংক্ষিপ্তে এই লাইনটা কিন্তু তোমাদের আস্থা সম্পূর্ণ গল্পটা বুঝিয়ে দেবে। প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা পরিহার করে সৃষ্টির সকল জীবের প্রতি মানবিক ও যত্নশীল হওয়া এই গল্পের মৌল শিক্ষা। এই গল্প থেকে তুমি কি শিক্ষা পেলে? কি শিক্ষা পেলে? এই দেখো, প্রাণীদের প্রতি নিষ্ঠুর পরিহার করে, প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা করবে না, সৃষ্টির সকল জীবের প্রতি মানবিক ও যত্নশীল হওয়া এই গল্পের মৌল শিক্ষা। এখন তোমার পরীক্ষাতে আসতে পারে, প্রাণীদের প্রতি জীবের প্রতি মানবিক ও যত্নশীল হব কিভাবে? কিভাবে তুমি হবে? এরকম প্রশ্ন আসতে পারে। তারপর আরো একটি উদ্দীপক আসতে পারে যে পানির অমুক ছিল, সে কুকুরকে আঘাত করতো, তার বাড়ির পাশে হাঁটতো করে, এরকম আর কি। নিষ্ঠুরতা এখানে করা হয়েছে উদ্দীপক, কার সাথে এটা মিল রয়েছে বা খাবার দেয়নি, এরকম থাকতে পারে। সেখানে মালিনীর নেগেটিভ দিকটা যেটা আসবে সেটা হবে মালিনীর দিক, আর যে পজিটিভ দিকটা থাকবে সেটা আসবে লেখকের প্রতি, এরকম। এখন এই অধ্যায় থেকে, এই গল্প থেকে কিছু শব্দতার দেখে নাও। কবির পরিচয়টা একটু লাস্টে শিখবো, তারপর এমসিকিউ। এই দেখো, শব্দার্থ। ভজন অর্থ কি? ভজন অর্থ কি? ঈশ্বর বা দেবতার স্মৃতি ও মান। এটা তোমরা স্লাইড পেয়ে যাবে, এটা বলছি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ভেরি ভেরি রোগ। ভেরি ভেরি কি? যে বি ভিটামিন অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ কি? বি ভিটামিনের অভাবে। তারপর দেখো, এখানে মালিনী কি? মালির স্ত্রী। এগুলো বইয়ের মধ্যে পেয়ে যাবে, না হলে এই পিডিএফ থেকে কমেন্ট করো, সেক্ষেত্রে পেয়ে যাবে। এগুলো এই ভেরি ভেরি আর মালিনী বইটা, এটা ইম্পর্টেন্ট বেশি। এখন কবি পরিচয়টা, কবি পরিচিতিটা দেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবনান্দনপুর গ্রামে জন্মগ্রহণ। গ্রামের নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই আসে, পরীক্ষাতে আসে এই গ্রামের নামটা। কোন গ্রামে জন্মগ্রহণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? দেবনান্দনপুর গ্রামে। কত সালে? 1876 সালে। যিশু তার যৌবনে দেখেছে। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তিনি 13 বছর মায়ানমারে ছিলেন, মায়ানমারে রেঞ্জু গ্রামে ছিলেন। এই দেখো, জীবিকার সন্ধানে প্রবাসের জীবনে 1903 সালে জীবিকার সন্ধানে রেঞ্জুন মিয়ানমারে যাত্রা করেন এবং 1916 সাল পর্যন্ত সেখানে অবস্থান। কত বছর? 1903 থেকে 1916 সাল পর্যন্ত কোথায় ছিলেন? রেঞ্জুন মায়ানমার অঞ্চলে সেখানে ছিলেন। কথিলাভ 1907 সালে ভারতী পত্রিকায় বড় দিদি উপন্যাসে প্রকাশ হলে তার সাহিত্য ক্ষেত্রে চারিদিকে ছড়িয়ে পড়ে। বড় দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা যে কোনো পরীক্ষা আসতে পারে, শুধু এটা না, এটা সারা জীবনের জন্য পরীক্ষা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম উপন্যাস কি? বড় দিদি। তারপর দেখো, বিখ্যাত উপন্যাস, তার বিখ্যাত উপন্যাস পল্লী সমাজ, দেবদাস। এই পল্লী সমাজটা তোমরা দেখে নেবে, এটা আসতে পারে। তারপর পুরস্কার স্বীকৃতি, তিনি জগত্তারিণী স্বর্ণপদক পান, কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিটি উপাধি পান এবং 1938 খ্রিস্টাব্দে কলকাতায় এই খালজিয়া কথা শিল্পীর জীবনাবসান ঘটে। কত সালে তিনি মৃত্যুবরণ করেন? 1938 সালে। আর জন্মগ্রহণ করেন কত? 1876 সালে।
এখানে এই গল্পটা শেষ। এখন আমরা এমসিকিউ দেখবো। এমসিকিউ দেখো। ১ নাম্বার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন? তোমরা কি জানো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আগে বলেছিলাম কবি পরিচিতি কত সালে? 1876 সালে জন্মগ্রহণ করেন। এই দেখো 1876 সালে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন কোথায়? কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতায়, দিল্লিতে, রেঞ্জুনে, হুগলিতে। কোথায়? হুগলিতে জন্মগ্রহণ করেন। রেঞ্জুনে কোথায় গিয়েছেন? জীবিকার সন্ধানের জন্য। এই দেখো হুগলিতে। তারপর দেখো এখানে উত্তর চলে এসেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? কোন গ্রামে? দেবনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তারপর দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলেজের শিক্ষা অসমাপ্ত থাকে কেন? এখানে উত্তর চলে এসেছে, তার সমস্যা নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলেজ শিক্ষা অসমাপ্তি থাকে কেন? কেন থাকে? জীবিকার সন্ধানে মায়ানমারে গেছিল, তাহলে এটা সহজ কথা, তিনি দারিদ্রতার কারণে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেঞ্জন যান কেন? জীবিকার সন্ধানে, এটা কিন্তু আসতে পারে। তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মারা যান কত সালে? 1938 খ্রিস্টাব্দে। এখানে উত্তরটা চলে এসেছে, পিডিএফের সমস্যা হচ্ছে। তারপর দেখুন এই বেনে বউ পাখি জোড়া কি রঙে ছিল? বেনে বউ মানে কবি যে সকালবেলা উঠতেন, সেক্ষেত্রে কিন্তু সেই বেনে বউ নামে একটা পাখি ছিল। এখানে দুই এলো অনেক পাখি ছিল, তাদের মধ্যে বেনে বউ ছিল যারা একটু দেরিতে আসতো। তারা বেনে বউ কি রঙের হয়? বেনে বউ তো হলদে রঙের হয়। এই দেখো হলদে রঙের হয়। প্রাচীরের ধারে কোন গাছটা ছিল? প্রাচীরের গাছে ধারে কোনটা ছিল? এই ইউক্যালিপটাস গাছটা ছিল। ইউক্যালিপটাস গাছটি ছিল, সেখানেই কিন্তু বেনে বউরা আসতো। এই দেখো। তারপর দেখো বাড়িতে খাবারের প্রবল অংশীদার কে? অতিথি? অতিথি কি? না, কে? দেখো চাকর, মালি, অতিথি, মালি, কে বলে? মালিনী। তারপর দেখো লেখকের পিছু নিয়েছিল কে? কে লেখকের পিছু নিয়েছিল? সন্ধ্যাবেলা আসার সময়, বাড়ি ফেরার সময় কে পিছু নিয়েছিল? কে নিয়েছিল? একটি পাখি, একটি মানুষ, একটি বিড়াল, নাকি একটি কুকুর? কে? একটি কুকুর। তারপর স্টেশনের বকশিস থেকে বঞ্চিত হয়েছিল। স্টেশনে কিন্তু কবি সকলকে বকশিস দিয়েছিলেন। এই দেখো অতিথি, মালি, মালিনী, চাকর, এখানে কিন্তু চাকরদের দিয়েছিলেন। এখানে কুলি নাই, কুলির নামটা এসে না, কুলির বদলে চাকর এসেছে। কে বকশিস থেকে বঞ্চিত হলো? কে? অতিথি? হ্যাঁ, অতিথি হবে। কুকুরটা কিন্তু বকশিস পায়নি। অতিথির স্মৃতি গল্পে কোন পাখি ইউক্যালিপটাস গাছে এসেছিল? কোন পাখি? বেনে বউ, এটা আগে বলেছি। তারপরে লেখক কখন পথের ধারে গিয়ে বসতেন? কখন? সকালে, বিকালে, সন্ধ্যায়, রাতে? সকালে কি করতেন? সকালে ঘুম থেকে উঠতেন, পাখির কোলাহলে বারান্দায় বসে থাকতেন। বিকালবেলা কিন্তু কবি এই বসে থাকতেন। তারপর দেখো লেখকের দেখা দরিদ্র ঘরের মেয়েটির বয়স কত ছিল? দরিদ্র ঘরের মেয়েটির বয়স কত ছিল? 3টি ছেলে মেয়ে ছিল, তার কিন্তু বেড়ি রূপ ছিল। সেক্ষেত্রে তার বয়স কত হবে? 24-25? হ্যাঁ, 24-25 হবে। 24-25। লেখকের দরিদ্র মেয়েটির নাম কি ছিল? বয়স কত ছিল? 24-25। তারপর দেখো মালির বউ কুকুরটিকে তাড়িয়ে দিয়েছিল কেন? কেন তাড়িয়ে দিয়েছিল? মালিকের তাড়া করেছিল বলে? মালিক কি তাড়া করেছিল? না। মালিকের বউকে কামড় দিয়েছিল বলে? না, এরকম না। তারপর বেঁচে যাওয়া খাবারের ভাগ নেওয়ার জন্য। হ্যাঁ, এই বেঁচে যাওয়া খাবার ভাগ বসিয়েছিল বলে। তারপর অতীতের স্মৃতি গল্পকার অন্ধকার রাত্রির সঙ্গী কে ছিল? অন্ধকার রাত্রে সন্ধ্যার সময় আসার সময় অন্ধকার ছিল, সেই সময়ের সঙ্গী কে ছিল? পাখি, কুকুর, চাকর, দরিদ্র মেয়ে? কে? কুকুর। কুকুর। তারপর দেখো স্টেশনে নেমে গল্প লেখক কাকে দেখতে পেলেন? কাকে দেখতে পেলেন স্টেশনে নেমে? দরিদ্র মেয়েটিকে, বামুন ঠাকুরদেরকে, কুকুরটিকে, পাখির সবকে। স্টেশন থেকে নেমে সেখানে গিয়েছিলেন, সেখান থেকে নেমেও কিন্তু কাকে দেখতে পেয়েছিলেন? কুকুরটিকে দেখতে পেয়েছিলেন। তারপরে দেখো অতীতের স্মৃতিগল্পে লেখক দেওঘরে আগমন করেন কেন? কেন দেওঘরে যান? স্বাস্থ্য পরিবর্তনের জন্য? হ্যাঁ, স্বাস্থ্য পরিবর্তনের জন্য। তারপর দেখো সুর শব্দের অর্থ কি? দৌড়, দরজা, তারা, ছুটাছুটি। সুর শব্দের অর্থ কি? সুর শব্দের অর্থ দরজা হবে, দরজা। তারপর দেখো পাণ্ডু শব্দের অর্থ কি? পাণ্ডু শব্দের অর্থ কি? ফ্যাকাশে। পাণ্ডু শব্দের অর্থ কি? ফ্যাকাশে। এগুলো কিন্তু শব্দ উত্তর আসতে পারে। এই দুটি শব্দ তোর আগে দিয়েছিলাম, দেখো এই শব্দ উত্তর কোথায়?
আগে দিয়েছিলাম একটা স্লাইডের মধ্যে দুটো। যদি তোমরা স্লাইডটা পেতে চাও সেক্ষেত্রে পিডিএফ লেখো, তারপর তোমাদের এটা উপকার হবে। স্লাইডটা যদি দেখে যাও পরীক্ষার মধ্যে সেটা হয়েছে। সো আজকের মতো এখানে শেষ। আর তোমাদের যে অন্যান্য গল্প রয়েছে ক্লাস 8 এ, সেটাও আমাদের এই ভিডিওর প্লে লিস্টে পেয়ে যাবে, কবিতাও পাবে।